হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে পাবলিক চার্জ নিয়ে। কালকে কিছুটা আলোচনা হয়েছে, আপনারা জানেন যে পাবলিক চার্জ নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন যে গাইডলাইন, এই গাইডলাইনের মেইন টার্গেট হচ্ছে ইমিগ্রেন্ট এবং নিম্ন আয়ের ইমিগ্রেন্ট কমিউনিটি। এই বিষয়টি আজকে ডিটেইলস আমরা জানার চেষ্টা করব এবং গ্রিন কার্ডধারী যারা তাদের কি হবে এই বিষয়টি আজকে ক্লিয়ার জানার চেষ্টা করব। 2 নম্বর যে বিষয়টি তা হচ্ছে বাংলাদেশি কমিউনিটির সাহায্যে কি করতে পারে বাংলাদেশ সোসাইটি সহ কমিউনিটির বিভিন্ন সংগঠন, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশ সোসাইটির নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনার এই বিষয়ে কি বলবেন এই বিষয়টি আজকে জানব। অ্যাসিড রিফ্লাক্স, বিপুল সংখ্যক মানুষ ভুগছেন বুক জ্বালা ও পেটের সমস্যা নিয়ে, পেটের ব্যথা নিয়ে। অ্যাসিডিটি কি বিপজ্জনক, লক্ষণ ও প্রতিকার এবং চিকিৎসা, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। নিউ ইয়র্কে আইসিস এর রিক্রুট এক শ্বেতাঙ্গ মহিলাকে গ্রেফতার করেছে FBI। বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ফাঁস এবং ইমিগ্রেন্টদের ডিপোর্টেশনের থার্ড কান্ট্রি ট্রানজিট। ট্রাম্প প্রশাসনের নতুন কৌশলে 2300 মেক্সিকানকে বহিষ্কার করা হয়েছে বা ডিপোর্ট করা হয়েছে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর BM আতিকুজ্জামান, জনাব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি, আবু নাসের, প্রধান নির্বাচন কমিশনার এবং আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। আজকে বৃহস্পতিবার 20 আগস্ট। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজগুলো ইরান যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল তাদের অনেকেরই যে জাহাজগুলোর পরিবারবর্গ, জাহাজে থাকা সৈন্যদের পরিবারবর্গের সাথে যারা থাকেন তাদের অবস্থা অনেকটা অসহনীয় পর্যায়ে পৌঁছেছিল এবং একজন সেই জাহাজ থেকে ঝাঁপও দিয়েছিলেন পানিতে। এবং তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। সেই ব্যবস্থার অংশ হিসেবে USS জর্জ ওয়াশিংটন নামের বিমানবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটি রণতারী, সেটি আজকে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সেখানে তারা নিম্নমানের জীবনযাপন পরিস্থিতি এবং মনোবল নিয়ে উদ্বেগের মধ্যে এটি USS আব্রাহাম লিঙ্কনকে তার রেকর্ড সংখ্যক মোতায়েন থেকে অব্যাহতি দেবে বলে আশা করা যাচ্ছে। অতএব USS আব্রাহাম লিঙ্কন ফিরে আসবে আর সেই জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত হচ্ছে বলা যায় USS জর্জ ওয়াশিংটন। USS আব্রাহাম লিঙ্কনের পরিবারগুলোর মতে সরঞ্জামের ঘাটতি, তারপরে পানি সরবরাহ ও জলের সমস্যা এবং কর্মীদের মনোবল কমে যাওয়ার মতো সমস্যায় ভুগছে সেই আব্রাহাম লিঙ্কনের যে সমস্ত নৌসেনা রয়েছে তারা। এবং তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেন্ট্রাল কমান্ড এই ব্যবস্থা গ্রহণ করেছে। আব্রাহাম লিঙ্কনকে তারা ফিরিয়ে আনছে, সেখানে জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করছে। ফক্স নিউজ আজকে জানিয়েছে যে উত্তর কোরিয়ার কাছে অন্তত 57টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর কোরিয়ার শীর্ষ, কিন্তু উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে এখনো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত নন জাতিসংঘের কাছে, যদিও তবে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে চলতি বছরের শেষের দিকে সম্ভাব্য এক বৈঠকের বিষয়ে আলোচনার কথা বলতে গিয়ে, তথ্য জানাতে গিয়ে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প এই তথ্যটি জানিয়েছেন যে 57টি ওয়ারহেড পারমাণবিক অস্ত্র কিন্তু উত্তর কোরিয়ার হাতে রয়েছে। তৃতীয় কোনো দেশে অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসন আরো জোরদার করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। 2300-রও বেশি সংখ্যক মেক্সিকান নাগরিককে গুয়াতেমালা ও হন্ডুরাসে পাঠানো হয়েছে। এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে যাদের ডিপোর্ট করা হতো সেই মেক্সিকানদের প্রায়শই আকাশ ও স্থলপথে মেক্সিকোতেই ফেরত পাঠানো হতো, কিন্তু এই প্রথম 2300 মেক্সিকান নাগরিককে পাঠানো হলো হন্ডুরাস, গুয়াটেমালাতে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের অভিবাসী যাদের যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হবে কিংবা যারা বিভিন্ন ইমিগ্রেশন সুবিধার জন্য আবেদন করবেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন, তাদেরকেও
পর্যায়ক্রমে এই সমস্ত তৃতীয় দেশে পাঠানো হতে পারে তাদের আবেদন বিবেচনার সময় পর্যন্ত অপেক্ষা করার নিমিত্ত। তবে এই প্রথম পর্বে তৃতীয় কোনো দেশে, সাধারণত মেক্সিকানদের পার্শ্ববর্তী দেশ যুক্তরাষ্ট্র, তাদের সেখানেই পাঠানো হতো, কিন্তু এবারকার মেক্সিকান 2300 মেক্সিকানকে মেক্সিকোতে না পাঠিয়ে পাঠানো হয়েছে হন্ডুরাস এবং গুয়াটেমালাতে। বিভিন্ন নাগরিক সংগঠনের মতে সাম্প্রতিক সময়ে পরিলক্ষিত এই পরিবর্তনটি মেক্সিকোর উপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখছেন অনেকেই। উল্লেখযোগ্য, ইমিগ্রেশন সংক্রান্ত হেফাজতে কিংবা আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের সময় 17 জন মেক্সিকান নাগরিকের মৃত্যুর ঘটনায় মেক্সিকো সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। একই সময় অপরাধী দেশ গোষ্ঠীগুলির বিরুদ্ধে যৌথ অভিযানের লক্ষ্যে ল্যাটিন আমেরিকার মিত্র দেশগুলোর সাথে ট্রাম্প প্রশাসন চুক্তি সম্প্রসারিত করছে এবং মেক্সিকোর কাছে নিরাপত্তা সংক্রান্ত দাবিও জোরদার করছে একই সাথে ট্রাম্প প্রশাসন। দুজন ক্যাথলিক সাধুর 10 ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি স্থাপনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, এবং এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে, আদালতের সব বিচারক সম্মতিক্রমে একটি নিম্ন আদালতের রায় বহাল রেখেছে আজকে। ওই নিম্ন আদালতের রায় বস্টন থেকে মাত্র 10 মাইল দূরে কুইন্সি শহরের নতুন পাবলিক সেফটি বিল্ডিং এর সম্মুখভাগে দুজন ক্যাথলিক সাধুর 10 ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি স্থাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল নিম্ন আদালতে, এবং আজকে সুপ্রিম কোর্ট, সেই ম্যাসাচুসেটসের সুপ্রিম কোর্ট সেই আদেশটি বহাল রেখেছে। একটু আগে যেটি বললাম যে বস্টন থেকে প্রায় 10 মাইল দক্ষিণে অবস্থিত কুইন্সি শহরের একদল বাসিন্দা এই বিষয়ে মে মাসে মামলা দায়ের করেছিল, অর্থাৎ একটি পাবলিক সেফটি বিল্ডিং এর সামনে, ভবনের সামনে 10 ফুট উঁচু দুইজন ক্যাথলিক সাধুর মূর্তি বসানোর প্রতিবাদ তারা করেছিলেন, এবং প্রতিবাদে তারা মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় নিম্ন আদালত নিষেধাজ্ঞা জারি করেছিল, এবং সেই নিষেধাজ্ঞাটাকেই বহাল রেখেছে ম্যাসাচুসেটস সুপ্রিম কোর্ট। এরপর গত সেপ্টেম্বরে বিচারক উইলিয়াম সুলিভান রায় দিয়েছিলেন, ফেডারেল বিচারক, যে মেয়র টম কোচ এবং সিটি কর্তৃপক্ষ, অর্থাৎ কুইন্স সিটি কর্তৃপক্ষ সম্ভবত ম্যাসাচুসেটস স্টেটের সাংবিধানিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন। এই নিষেধাজ্ঞা এক ধর্মীয় সম্প্রদায়কে অন্যটির চেয়ে বা ধর্মের ব্যবহার বাইরের মতাদর্শের চেয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে দুইজন ক্যাথলিক সাধুর মূর্তি একটি পাবলিক সেফটি বিল্ডিং এর সামনে স্থাপন করাটা সেই সাংবিধানিক ম্যাসাচুসেটস স্টেটের যে সাংবিধানিক বিধিনিষেধ রয়েছে সেই নিষেধের আওতায় পড়ে যাচ্ছে, এবং সেই জন্যই শহরের কয়েকজন বাসিন্দা এই বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিটি প্রশাসনের বিরুদ্ধে। বিচারক সুলিভানের এই আদেশ, যা প্রাথমিক নিষেধাজ্ঞা অর্থাৎ প্রিলিমিনারি ইনজাংশন হিসাবে পরিচিত, সেই মূর্তি স্থাপনের উপর স্থগিতাদেশ দিয়েছিল। নরফোক সুপিরিয়র কোর্টে বিচারাধীন এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে আজ ক্যালিফোর্নিয়া পদত্যাগ করা কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের নির্বাচনী এলাকায় আয়োজিত বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক আয়েশা ওহাব। এনবিসি নিউজের প্রাক্কলন অনুযায়ী সোয়ালওয়েলের মেয়াদকালের অবশিষ্ট সময় দায়িত্ব পালনের লড়াই, অর্থাৎ আর মাত্র কয়েক মাস বাকি আছে, কারণ জানুয়ারি থেকে নতুন কংগ্রেস শাসন শুরু হবে, এবং সেই শাসন শুরু না হওয়া পর্যন্ত যিনি আজকে সেই আয়েশা ওয়াহেব দায়িত্ব পালন করবেন সোয়ালওয়েলের মেয়াদকালের বাকি সময়টুকু। বর্তমানে স্টেট সিনেটর ওহাব তারই দলীয় ডেমোক্র্যাট মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেছেন। গত জুনে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ওহাব পেয়েছিলেন 43% ভোট এবং হার্নান্দেজ পেয়েছিলেন 37% ভোট। তবে গত 18 আগস্ট মঙ্গলবারের বিশেষ নির্বাচনে, যেটাকে স্পেশাল ইলেকশন বলা হয়, কংগ্রেসের আসন পূর্ণ করার জন্য ব্যবধান ছিল অনেক কম। প্রদত্ত ভোটের 95% গণনার পর ওহাব পেয়েছেন 53% ভোট, এবং সেখানে হার্নান্দেজ পেয়েছিলেন 47% ভোট। ইসরায়েলিপন্থী আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি AIPAC এর সাথে সংশ্লিষ্ট একটি সুপার প্যাক
নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে বিপুল অর্থ ব্যয় করেছে ওহাবের বিরুদ্ধে। তারা ওহাবের বিরুদ্ধে প্রায় $2.5 মিলিয়ন খরচ করেছে। ওহাব মন্তব্য করেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড ছিল গণহত্যা। এই জন্যই তারা হার্নান্দেজকে বিজয়ী করার জন্য ওহাবের বিরুদ্ধে AIPAC, আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, $2.5 মিলিয়ন ব্যয় করেছে ওহাব যাতে জিততে না পারেন। তার নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে এমন একটি বিবৃতিও রয়েছে ওহাবের নির্বাচনী প্রচারণা ওয়েবসাইটে, যেখানে আইপ্যাকের সাথে যুক্ত অসচ্ছ তহবিলের প্যাকগুলোর তীব্র সমালোচনা করা হয়েছে, যারা আয়েশা ওহাবকে কোণঠাসা বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে হার্নান্দেজ ছিলেন একমাত্র প্রার্থী নির্বাচনে যিনি গত এপ্রিল মাসের একটি ফোরামে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে কিনা গাজায় এই ধরনের একটি প্রশ্নের জবাবে হা বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি হা বলেননি, অর্থাৎ ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না, এমনটাই তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এবং সেই হার্নান্দেজই পরাজিত হয়েছেন সেই কংগ্রেসের সে আসনে, যে আসনটি পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে যদিও, কিন্তু যিনি বিজয়ী হয়েছেন আয়েশা ওয়াব, তিনি আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সেই বাকি অংশটুকু মেয়াদ পূর্ণ করবেন। CNN এর বিরুদ্ধে করা মানহানির মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বিচারপতিদের বলেছিলেন যে CNN তাকে মিথ্যাবাদী হিসাবে জেনে বুঝো বিদ্বেষপূর্ণভাবে উপস্থাপন করছে। খুবই ক্ষুব্ধ CNN এর উপর প্রেসিডেন্ট ট্রাম্প। এবং CNN এর কোনো সাংবাদিক প্রশ্ন করলে আগে যখন প্রেসিডেন্ট জিজ্ঞেস করেন তুমি কোন মিডিয়া থেকে এসেছো, তখন CNN বলা হলে তিনি সাথে সাথে বলেন ফেক নিউজ বলে তিনি অন্য প্রশ্নকর্তার দিকে চলে যান। আর সেই প্রেসিডেন্ট ট্রাম্প বিচারপতিদের বলেছিলেন যে CNN তাকে মিথ্যাবাদী হিসাবে জেনে বুঝো বিদ্বেষপূর্ণভাবে উপস্থাপন করছে, যিনি 2020 সালের নির্বাচন নিয়ে ভিত্তিহীন আপত্তি তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কোনো প্রমাণ ছিল না, এবং যিনি ইচ্ছাকৃতভাবে আমেরিকান জনগণকে বিভ্রান্ত করেছিলেন, এমনটাই মন্তব্য করেছিল CNN। এই বিরোধের সূত্রপাত 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে CNN এর সংবাদ পরিবেশন থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে নির্বাচনে কারচুপির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে, নির্বাচনটি কারচুপির মাধ্যমে, অর্থাৎ 2020 সালের যে অবস্থা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সরে যাননি, কিন্তু 2020 সালের নির্বাচনটি কারচুপির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তিনি প্রকৃত বিজয়ী ছিলেন সেই নির্বাচনে। তার এই অনড় অবস্থানকে বর্ণনা করতে CNN যখন দ্য বিগ লাই নামে একটি মহামিথ্যা শব্দগুচ্ছ ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, তখন তারা তাকে অ্যাডলফ হিটলার ও নাৎসি প্রচারণার সাথে যুক্ত করার চেষ্টা করেছিল। ট্রাম্পের মতে এটি ছিল তার জন্য মানহানিকর, অর্থাৎ হিটলারের সাথে তার তুলনা CNN করেছিল। সেই প্রেসিডেন্ট ট্রাম্পের সেই 2020 সালের নির্বাচন ছিনিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকেই প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেছেন তার মানহানি করা হয়েছে, তাকে হিটলারের সাথে তুলনা করে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের একজন ফেডারেল বিচারক ট্রাম্পের মামলাটি খারিজও করে দিয়েছিলেন। পরবর্তীতে US কোর্ট অফ আপিলস ফর দ্য 11th সার্কিট 8 পৃষ্ঠার একটি স্বাক্ষরবিহীন রায় সেই সিদ্ধান্তটিও বহাল রাখে। সেই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন CNN এর বিপক্ষে। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা বিচার বিভাগ FBI এর সেই সব কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ জানিয়েছে যারা গত 2022 সালে ফ্লোরিডা সেই সময়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মারে-লাগো রিসোর্টের তল্লাশির সাথে যুক্ত ছিলেন। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে বাইডেন প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস অভিযোগ করেছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ কিছু প্রেসিডেন্সিয়াল কাগজপত্র নথিপত্র তার সাথে করে মারে-লাগোতে নিয়ে গিয়েছিলেন, যেগুলো সেই সময়কার প্রশাসনের বিবেচনায় আইন বিরোধী কাজ ছিল। সেই জন্য FBI এর পক্ষ থেকে তল্লাশি দল পাঠানো হয়েছিল মারে-লাগোতে। ট্রাম্পকে নিয়ে অতীতে পরিচালিত বিভিন্ন তদন্ত পর্যালোচনার লক্ষ্যে যে ব্যাপক তদন্ত চলছে, এটি ছিল তারই একটি অংশ। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জো ডিজেনোভা, যিনি চলতি বছরের শুরুর দিকে ফ্লোরিডা কেন্দ্রিক এই তদন্তের তদারকি শুরু করেন, তার সাথে কাজ করা তদন্তকারীরা এই অনুরোধগুলো জানিয়েছেন। এই তদন্তের লক্ষ্য হলো এটি প্রমাণ করা যে ট্রাম্প তার অধিকারের বিরুদ্ধে পরিচালিত একটি অপরাধমূলক ষড়যন্ত্রের সেই সময়কার প্রশাসন, অর্থাৎ বাইডেন প্রশাসনের অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। মারে-লাগো তল্লাশি অভিযান নিয়ে এই জিজ্ঞাসাবাদের বিষয়টি যার কথা প্রথম জানিয়েছিল অ্যাসোসিয়েটেড প্রেস,
এটি ইঙ্গিত দেয় যে তদন্তকারী ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে অতীতে সরকারি পর্যায়ে হওয়া বিভিন্ন তদন্ত খতিয়ে দেখছেন। জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই এর মুখপাত্র এই বিষয়ে মন্তব্যের কোনো অনুরোধে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। এবার শেষ করছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব নিয়ে একটি তথ্য এসেছে আজকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজের অংশ হিসাবে যারা রয়েছেন তাদের জন্য। আমেরিকার অর্থনৈতিক অসমতা, ডিসপ্যারিটি যেটাকে বলে ইংরেজিতে, বাড়িয়ে তুলছে এক নতুন শক্তি, এবং সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমন প্রমাণ ক্রমশ বাড়ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটিকে আমরা এআই বলি সংক্ষেপে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সেটি সবচেয়ে ধনী ব্যক্তি ও সিটিগুলোকে, ধনী শহরগুলোকে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যেতে সহায়তা করছে। যদিও স্যাম অল্টম্যান, যিনি বিশ্বজুড়ে চ্যাট জিপিটির সূচনা করেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার যেটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে এক সমতা আনয়নকারী শক্তি হিসাবে অভিহিত করেছিলেন, অর্থাৎ স্যাম অল্টম্যানের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিত্তের ক্ষেত্রে বৈষম্যের পরিবর্তে সমতা আনার কাজে সহায়তা করবে, কিন্তু যা আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে নেবে, এমন ধারণায় দিয়েছিলেন স্যাম অল্টম্যান। কিন্তু এমন প্রমাণ ক্রমশ বাড়তে শুরু করেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জোয়ার হয়তো আমেরিকার অর্থনৈতিক অভিজাত শ্রেণী ও সাধারণ মানুষের মধ্যকার ব্যবধান আরো বাড়িয়ে দিচ্ছে। পরিসংখ্যান বলছে যারা এআই এর সর্বাধিক ব্যবহার করছেন তারা মূলত ধনী সিটি এলাকাগুলোতে কেন্দ্রীভূত। অন্যদিকে সুবিধা বঞ্চিত অঞ্চলগুলো এক্ষেত্রে পিছিয়ে পড়ছে দিনে দিনে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শেয়ার বাজারের কল্যাণে ফুলে ফেঁপে ওঠা বিনিয়োগ পোর্টফোলিওগুলোর সুবাদে বিত্তবান আমেরিকানরা অনেক ধনী হচ্ছেন এবং দেদারসে অর্থ ব্যয় করছেন। পাশাপাশি অনেক অর্থনীতিবিদ সতর্ক করেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমেরিকান শ্রমিক ও ব্যবসায়িক মালিকদের আয়ের মধ্যকার সেই ব্যবধানকে আরো বাড়িয়ে দিতে পারে, যে বিষয়টি গত এক দশক ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নানাভাবে নানা দিক থেকে গবেষণা করছেন। এই পরিস্থিতি শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, হেজ ফান্ডের বড় বড় উদ্যোক্তা এবং বামপন্থী রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগের জন্ম দিচ্ছে। তাদের আশঙ্কা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো অসমতার এমন এক বারুদের স্তূপ তৈরি করছে যা ভবিষ্যতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণও হয়ে উঠতে পারে। আজকে আপাতত এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো ক্যালিফোর্নিয়ার যে 4th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে যার কথা বলেন আয়েশা ওয়াহাব, শি ইজ আই থিঙ্ক আফগান ডিসেন্ট, রাইট? ইয়েস, And she will be the first Afghan descent. উনি বর্তমানে স্টেট সিনেটর, Mhm. ক্যালিফোর্নিয়ার স্টেট সিনেটর তিনি। Right, right, right. And then the full election will be on November again. Again, yes. But she is a progressive, and then কারণ so আমরা অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না, প্রতি 2 বছর পর পর কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠিত হয়। জি, জি। কংগ্রেসে মাত্র 2 বছরের মেয়াদে নির্বাচিত হন। right. So নভেম্বরের পরে 2 বছর নভেম্বরে ইলেকশন হবে, মেইন ইলেকশন, and then again after 2 years the election will happen again. Anyway, thank you so much for the information. But আপনার কাছে যে জিনিসটা আজকে একটু পরিষ্কার করতে চাই, মোহাম্মদ আলী সাহেব আছেন, যেন আবু নাসের আছেন, দুজনই কমিউনিটি লিডার, যে এই যে আপনার নিউ গাইডলাইন ফর পাবলিক চার্জ, এটা গতকালকে আমরা একটু আলোচনা করেছিলাম, বাট এটা নিয়ে প্রচুর মানুষের অনেক ধরনের বিভ্রান্তি, আগ্রহ, কৌতূহল এবং উদ্বেগও আছে। আজকে আপনার কাছ থেকে পুরো ডিটেলস একটু জানতে চাই যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য নিউজ, এবং তারপরে আমরা প্রশ্ন করব যে বাংলাদেশ সোসাইটি এবং নাসির ভাই আছেন, উনিও কমিউনিটি লিডার, যদিও উনি সোসাইটির নির্বাচন কমিশনার, বাট হি ইজ অলসো এ কমিউনিটি লিডার। আমরা ওনার কাছে জিজ্ঞেস করবো, ওনাদের কাছে, যে ওনারা কী করতে পারেন এই অবস্থায়, কমিউনিটিকে কীভাবে হেল্প করতে পারেন, মানে সতর্ক করতে পারেন। সো আগে জানি আপনার কাছ থেকে যে এক্স্যাক্টলি গাইডলাইনটা কি। আসলে যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে পাবলিক চার্জের যে ব্যাপারটিকে আগামী খুব সম্ভবত 18 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হচ্ছে পূর্ণাঙ্গ মাত্রায়। সেটি আমি তথ্য দিতে পারবো
এখানে কিন্তু কোনো আইনি পরামর্শ কিংবা আইনি উপদেশ কিংবা আইনি বিষয়ে আমি কথা বলতে পারবো না। আমার কথা বলাটা হবে তথ্য, মানে ডিপার্টমেন্ট অফ যে হোমল্যান্ড ইনফরমেশন, সিকিউরিটি রাইট। এবং ইউএসসিআইএস এবং বিভিন্ন বিষয়, বিভিন্ন এই এই পাবলিক চার্জকে যারা ইমপ্লিমেন্ট করবে, যারা কাজে লাগাবে, তাদের যে তথ্যগুলো ইতিমধ্যেই বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়েছে, সেই প্রকাশ তথ্যের ভিত্তিতে কথাটা বলবো। আরেকটা কথা বলে রাখি, খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের ব্যাপারে, যুক্তরাষ্ট্রের সকল ইমিগ্রেশন বিষয়ে, যে সেটি অ্যাডজুডিকেন্ট অফিসার হোক, ইমিগ্রেশন জাজ হোক, কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত এনফোর্সমেন্ট অফিসাররা হোক, সবাই দুটো বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছে। একটি হচ্ছে আমেরিকাতে যারা নাগরিক আছেন, যুক্তরাষ্ট্রের যারা নাগরিক, ট্রাম্প প্রশাসনের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের ইন্টারপ্রিটেশন অনুযায়ী আমেরিকাতে এই সাধারণত দুই ক্যাটাগরিতে ভাগ করা হয় যারা আমেরিকাতে বসবাস করেন। তারা এক ক্যাটাগরি হচ্ছে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা যুক্তরাষ্ট্র সংবিধানের সকল প্রোটেকশন দেশের ভিতরে এবং দেশের বাইরে, যুক্তরাষ্ট্রের বাইরেও যদি কোনো যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রোটেকশনের আওতায় আসতে চান, আসতে পারেন, তারা সাংবিধানিক আওতায় তাদের জন্য রয়েছে। কিন্তু আরেক শ্রেণীর যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন কিন্তু স্থায়ী বাসিন্দা, গ্রিন কার্ড হোল্ডার কিংবা স্টুডেন্ট কিংবা ভিজিটর কিংবা অ্যাসাইলি কিংবা বিভিন্ন ক্যাটাগরিতে ইমিগ্রেশন সুবিধার আবেদন করেছেন, বিভিন্ন পর্বে তাদের আবেদন পত্রগুলো বিবেচনা করা হচ্ছে, তাদের সবাইকে নন সিটিজেন হিসাবে নির্ধারণ করা হয়। এবং এই নন সিটিজেনরা যুক্তরাষ্ট্রের সংবিধানের সকল সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রোটেকশন পান না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোনো গ্রিন কার্ড ধারী কিংবা কোনো ভিসা, যারা ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছেন, সেটা যে ভিসাই হোক না কেন, তারা যখন যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তখন তারা যুক্তরাষ্ট্রের সংবিধানের কোনো প্রোটেকশন পান না, কারণ তারা বিদেশি নাগরিক। একজন গ্রিন কার্ড ধারী কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, এটা একটা প্রিভিলেজ, এটা কোনো অধিকার দেয় না, এটা একটা সুযোগ দেওয়া হচ্ছে তাকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য, এটা কিন্তু তাকে কোনো অধিকার দেওয়া হয় না। এবং তারা যখন দেশের বাইরে যান তখন তারা বিদেশি নাগরিক হিসেবেই দেশে যান এবং বিদেশি নাগরিক হিসেবেই যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য আবেদন করেন। এখন এই পাবলিক চার্জের যে ইমপ্লিমেন্টেশনটা 18 সেপ্টেম্বর থেকে করা হচ্ছে, এটা পাবলিক চার্জের বিস্তৃতিটা অনেক বাড়ানো হয়েছে এবং এই পাবলিক চার্জটাকে আরো অত্যন্ত বেশি করে এনফোর্স করার জন্য যারা বিভিন্ন ব্যক্তি বিশেষের যুক্তরাষ্ট্রের আবেদন প্রক্রিয়াকে, সেটা গ্রিন কার্ডের মাধ্যমে হোক, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে হোক, কিংবা অন্য কোনো যে কোনো পর্বে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে এই পাবলিক চার্জের বিধিগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে ক্ষমতা প্রদান করা হয়েছে। পাবলিক চার্জের বিষয়টি শুধু অর্থনৈতিক বিষয় নয়, পাবলিক চার্জের বিষয় একজন সম্ভাব্য অভিবাসী যিনি যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার চাচ্ছেন, তার স্বাস্থ্য, তার অর্থনৈতিক সক্ষমতা, তাকে যারা যুক্তরাষ্ট্রে আসার জন্য স্পন্সর করছেন সেই স্পন্সরের অর্থনৈতিক শক্তি, তিনি শারীরিক অবস্থা, তার বয়স, তার কঠিন রোগ, তিনি কোনো রোগে আক্রান্ত হয়েছেন কিনা, কিংবা তার বয়স, যিনি যুক্তরাষ্ট্রে এসে যুক্তরাষ্ট্র সরকারের উপর কোনো না কোনো ভাবে বোঝা হয়ে দাঁড়াতে পারে। যেমন ধরেন একজন 70 বছরের বয়স্ক, তাকে যদি একজন ইমিগ্রেশন অফিসার পাবলিক চার্জের আওতায় এনে বিবেচনা করে যে এই বয়সে যুক্তরাষ্ট্রে গিয়ে তোমার যুক্তরাষ্ট্রের উপর বার্ডেন হওয়ার সম্ভাবনায় বেশি, সেক্ষেত্রে তাকে ডিনাই করতে পারেন। তবে এখানে একটি বিষয় যেটি যেটি সবচেয়ে মুখ্য বিষয়, সেটি হচ্ছে এটা আমাদের সকলেরই মনে দরকার, যুক্তরাষ্ট্রের কোনো আইনে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে সকল তথ্যের ব্যাপারে অবহিত থাকা এবং কোনো প্রকার জালিয়াতি কিংবা কোনো প্রকার মিথ্যার আশ্রয় না দেওয়া। যেমন আমি একটা কথা বলি, একটা কথা বলা আছে যে 180 দিনের বেশি যদি কোনো গ্রিন কার্ড ধারী যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করেন এবং তিনি যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান, তার অ্যাডমিশনের বিষয়ে চিন্তা ভাবনার ক্ষেত্রে যিনি অ্যাডমিশন তাকে দিবেন যুক্তরাষ্ট্রে, তিনি কিছু বেশি বিষয় বিবেচনা করতে পারেন। কিন্তু যিনি 180 দিনের ভিতরে ফিরে আসবেন গ্রিন কার্ড ধারী, তার ক্ষেত্রে শুধু সাধারণ অ্যাডমিসিবিলিটি বিবেচনা করা হয়। যেমন এবং এখন দেখা যাচ্ছে
গত কয়েক সপ্তাহ ধরে আমি শুনেছি, জেনেছি বাংলাদেশিদের অনেকে দেশের থেকে ফিরে এসেছেন। কেউ 180 দিনের বেশি ছিলেন, কেউ ১ বছরের কম ছিলেন সামান্য। তাদেরকে কোনো প্রশ্নই করা হয়নি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে 18ই সেপ্টেম্বরের পরে যখন পাবলিক চার্জটি সম্পূর্ণ ভাবে এনফোর্স করার চেষ্টা করা হবে, তখন ইমিগ্রেশন এবং অফিসাররা যারা যুক্তরাষ্ট্রে বিদেশিদের প্রবেশের সুযোগ দেন কিংবা প্রবেশের সুযোগের ক্ষমতা রাখেন, তার প্রবেশ দেওয়ার ক্ষমতা রাখেন, তারা কোনভাবে নেবেন সেটি হচ্ছে তখনকার দেখার বিষয়। তবে একটি বিষয় স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত আইনগুলি আছে যেগুলো আগে খুব ওভারলুক করা হতো, যেমন একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, অনেকে 2 বছর পরেও যুক্তরাষ্ট্রে এসেছেন গ্রিন কার্ড ধারী, এয়ারপোর্টে কোনো প্রশ্ন করা হয়নি। কিন্তু এখন যদি 181 দিনও থাকেন, তিনি প্রশ্নবিদ্ধ হতে পারেন। এবং প্রশ্নবিদ্ধ হওয়ার অর্থই হচ্ছে তার জন্য আরো বেশি প্রশ্নবাণে জর্জরিত হওয়া। ইমিগ্রেশন অফিসাররা তখন তার বয়স, তার পাবলিক চার্জ হবেন কিনা, তিনি নতুন ভাবে কোনো সমস্যার সৃষ্টি করবেন কিনা, যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের উপরে বার্ডেন হবেন কিনা, সব বিষয় বিবেচনা করতে পারে, আবার নাও করতে পারে। এটা অ্যাডজুডিকেট অফিসারের উপর নির্ভর করে। সেই অফিসার যদি বিবেচনা করেন যে এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের, তার কাছে তেমন প্রশ্ন করার কিছু নেই, তিনি তাকে সোজা যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দিতে পারেন। আবার যদি মনে করেন যে না, এটি হচ্ছে ইমিগ্রেশন অফিসারের মন মেজাজের উপর। আইনে যেটি আছে, এনফোর্সমেন্টের বিষয়টি ইন্ডিভিজুয়াল অফিসারের উপর নির্ভর করে। এটি কোনো ফ্ল্যাট রুল না, ফ্ল্যাট আইনও না। তবে বিভিন্ন জিনিস সংযোজন করা হয়েছে এই পাবলিক চার্জের আওতায়, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন মেডিকেডের ব্যবহার, যেমন আপনার বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবহার, ইন্স্যুরেন্সের ব্যবহার, এই সব কিছুর একটা সামগ্রিক বিবেচনা আনা হবে। কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে সিদ্ধান্ত নেওয়া হবে না। যিনি সিদ্ধান্ত দেবেন একজন বিদেশি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে, তার চিন্তা চেতনা, তিনি আইনের কোন বিষয়টি প্রয়োগ করতে চান সেটি তার উপর নির্ভর করে। তবে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান গ্রিন কার্ড নিয়ে কিংবা নিয়ে, তারা যদি কোন রকম আইনের বরখেলাপ না করে থাকেন, যেমন ধরেন অনেকে বিদেশে গেছেন, বিদেশে গিয়ে যদি গ্রিন কার্ড ধারী কোন ধরনের মামলায় জড়িত হন কিংবা তার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আসে কোনো দেশে, কিংবা কোনো ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত, কিংবা যেমন ধরেন এখন যে অপরাধ ফিনান্সিয়াল ক্রাইম গুলো যেগুলো এখন ধরা হচ্ছে, এবং ফিনান্সিয়াল ক্রাইম আপনারা জানেন পিপিপি লোন অ্যাবিউসের জন্য নাগরিকত্ব বাতিল করারও উদ্যোগ নিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। তো এই বিষয়গুলো যখন বিবেচনা করা হবে, তখন সামগ্রিকভাবে একজন যিনি প্রবেশাধিকার চাইবেন তার বিবেচনাটি করা হবে। তবে ফ্ল্যাটলি এই কথাটাও বলার দরকার, আতঙ্কের কোনো কারণ নেই, আতঙ্ক কোনো সমাধানের পথও দেয় না। যেটি দরকার সেটি হচ্ছে আইনের ব্যাপারে সম্যক অবহিত হওয়া, এবং গ্রিন কার্ডধারী হন আর ভিসাধারী হন আর ট্যুরিস্ট ভিসা হন, ছাত্র ভিসা হন, তাদের ভিসা পাওয়ার, ভিসার সাথে যে আইনগুলো মেনে চলার বিধান রয়েছে সেগুলো মেনে চললেই সহজে এন্ট্রি পাওয়া যাবে যুক্তরাষ্ট্রে। থ্যাংক ইউ। সো আপনার গ্রিন কার্ডধারী যারা আছেন, রাইট, সো মনে করেন যে যারা বলা হচ্ছে যে আগে মেডিকেড যেটা, এটা ইসার আওতায় ছিল না, আপনার পাবলিক চার্জের আওতায় ছিল না, এখন গ্রিন মেডিকেডকেও পাবলিক চার্জের আওতায় আনা হয়েছে। সো এই অবস্থায় আপনি জানেন যে অলমোস্ট এখন প্রশ্নটা হচ্ছে মেডিকেডের কোন পর্বটাকে আপনি নেবেন। ইমার্জেন্সি মেডিকেল কেয়ার মেডিকেডে নিলেও সেটা কিন্তু পাবলিক চার্জের আওতায় আসছে না। লং টার্ম মেডিকেল কেয়ারটাকে পাবলিক চার্জের আওতায় আনা হয়েছে। এখানেও কিন্তু এখানেও কিন্তু পার্থক্য আছে। আপনি ইমার্জেন্সি কেয়ারের জন্য মেডিকেড ব্যবহার করলে সেটি পাবলিক চার্জের আওতায় পড়ে না। লং টার্ম মেডিকেল কেয়ার পাবলিক চার্জের আওতায় পড়ে। লং টার্ম তো আপনি শুনেন, ইমার্জেন্সি তো খুব কম লোক, বাট ম্যাক্সিমাম লোকই দেখা যায় যারা গ্রিন কার্ডধারী তারা হয়তো 10 বছর 10 বছর থেকে এই দেশে অবস্থান করছে। সে হয়তো প্রথমে এসে মেডিকেড নিয়ে এসে বছরে একবার চেক আপ করে, কোনো ওষুধ লাগলে ওষুধ কিনে, এই তো। আবার একটা কথা বলি তাহের, কথাটা হচ্ছে যে আপনি এমন কোনো কিছু ট্রিগার করবেন না যে ট্রিগারে অ্যাডমিশন অফিসার আপনার অন্য বিষয়গুলো দেখার সুযোগ পাবে। যেমন ধরেন বলা হচ্ছে যে আপনি যদি 180 দিনের ভিতরে যুক্তরাষ্ট্রে আসেন, ফিরে আসেন, আপনি কোনো ফেলনি ক্রাইমে অভিযুক্ত হন নেই, আপনি সাধারণ জীবন যাপন করেছেন, এখানে চাকরি করেছেন, তখন তো আপনার এই মেডিকেটের ব্যাপারটা ট্রিগার করার কথা না। কিন্তু যখন আপনি 180 দিনের বেশি যাবেন, অ্যাডমিশন অফিসার, আপনার নিয়ম হচ্ছে 180 দিনের বেশি যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে পারবেন না উইদাউট রি-এন্ট্রি পারমিট, এটা হচ্ছে নিয়ম। তো যদি আপনি নিয়ম বরখেলাপ করেন এবং যে অ্যাডমিশন অফিসার আপনাকে অ্যাডমিশন দিবে তিনি অন্য বিষয় খতিয়ে দেখতে পারেন।
কিন্তু আপনি যদি নিয়ম মেনে চলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, সেক্ষেত্রে মেডিকেটের বিষয়টি তো আসছে না বিবেচনায়। যদি এইটাও পাবলিক চার্জ মনে রাখতে হবে। যদি পাবলিক চার্জের বিষয়ে আপনাকে জিজ্ঞেস করে? আমি তো বারবার একটা কথা বলতেছি, যেটা ইউএস সিআইএস এর প্রেস রিলিজে যেটা বলা হচ্ছে, জি। যে 180 দিনের ভিতরে যদি আপনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন নর্মাল এই হিসাবে, পার্মানেন্ট হিসেবে, আপনার তো এয়ারপোর্টে তেমন কোনো প্রশ্নই করা হয় না, যদি না আপনার বিরুদ্ধে কোনো অন্য কোনো ইন্ডিকেশন থাকে, অন্য কোনো কিছু থাকে। যেমন অনেকেরই ধরেন আপনি চলে গেলেন দেশে, আপনি চাইল্ড সাপোর্ট দিলেন না, আপনি কোনোভাবে ফাঁক করলেন, এখন ঢোকার সময় যদি ইমিগ্রেশন অফিসার আপনার সমস্ত তথ্য দেখবে, তখন যদি আপনি দেখে যে আপনার চাইল্ড সাপোর্ট মিসিং অনেকগুলো, দ্যাট ইজ এ ক্রাইম, হোয়াট অ্যাবাউট যারা এখানে ইমিগ্রেশন আসে, অফিসারের বিবেচনা। হোয়াট অ্যাবাউট যারা গ্রিন কার্ড রিনিউ জি। করতে যাবেন? গ্রিন কার্ড গ্রিন রিনিউ কার্ড করতে গেলে আসলে আসলে গ্রিন কার্ড রিনিউর ব্যাপারটা তো 10 বছর পর পর। এখন রিনিউর সময় তারা তারা অনেক কিছু দেখতেও পারে, নাও দেখতে পারে। আর যুক্তরাষ্ট্রের বাইরে যেতে না চাইলে গ্রিন কার্ড রিনিউর খুব একটা প্রয়োজন হয় না। বাট এখন একটা তাদের কাছে তো একটা অস্ত্র আছে, আপনার চাইলে চাইলে তো সে আগে এটা করতো না, এখন চাইলে সে এটা করতে পারে। যেমন ধরেন একজন পারে, কিন্তু আপনি তাকে সেই সুযোগ দিবেন কেন? মনে করেন একজন গ্রিন কার্ডধারী, সে মেডিকেড নেয়, মেডিকেয়ার নেয়, অথবা সে ফুড স্ট্যাম্প নেয়, ক্যাশ স্ট্যাম্প, অনেক কিছু ভাই নেয়। আমি আবারও বলি, তাই এখানে আতঙ্কের সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আপনি গ্রিন না, কার্ডের নিয়ম আতঙ্ক মেনে সৃষ্টি না, চলে যা, ব্যাপারটা যাতে সবাই জানলে তার জন্য স্ট্র্যাটেজিক। আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আপনি যখন গ্রিন কার্ড পান, যারা গ্রিন কার্ড রিসিভ করেন, তারা একটা লেটারও পান ইউএসসিআইএস থেকে, এবং একটা ব্রোশিওরও পান। কি কি করণীয় তাদের সেটি দেখতে হবে। যেমন ধরেন একজন ইমিগ্রেন্ট আর গ্রিন কার্ডধারী মাস্ট ফাইল ট্যাক্সেস, মাস্ট ফাইল। কিন্তু আমি অনেক বাংলাদেশি গ্রিন কার্ডধারীকে জানি বছর পর বছর ট্যাক্স ফাইল করে না। কেন করে না? ভাই আমি তো কোনো সিটিজেন হব না, আমি কেন ট্যাক্স ফাইল করব? এই হচ্ছে চিন্তা চেতনা। এখন উনি যদি ট্যাক্স ফাইল না করে থাকেন, এখন ইমিগ্রেশনের অ্যাডমিশন অফিসার এয়ারপোর্টে দেখেন যে তুমি 5-7 বছর ধরে আমেরিকা আছো, কিন্তু তোমার ট্যাক্স ফাইল জিরো, তোমার নামে কোনো ট্যাক্স ফাইল নাই, ইমিগ্রেশন অফিসার তাকে প্রশ্ন করতেই পারে, করতেই পারে। রাইট, এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তা একটু মোহাম্মদ আলী ভাই, আমার কথাটা হচ্ছে যারা তথ্যের ব্যাপারে যাদের আগ্রহ, তথ্য জানার চেষ্টা করবেন, ভেরিফাইড তথ্য, রাস্তাঘাটের তথ্য না। আপনারা আজকাল পৃথিবীতে তথ্য পাওয়া অনেক সহজ হয়ে গিয়েছে। এবং আরেকটা কথা বলি, যারা গ্রিন কার্ড পেয়েছেন কিংবা পাবেন, কিংবা গ্রিন কার্ড অপেক্ষা করছেন, গ্রিন কার্ড পাওয়ার পর আপনারা যে চিঠিটা পাবেন এবং যে ব্রোশিওর পাবেন, আপনাদের করণীয় প্রত্যেকটা জিনিস অনুসরণ করলে গ্রিন কার্ডে কোনো সমস্যার কথা না। থ্যাংক ইউ। মোহাম্মদ আলী ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি তো জেনেছেন যে তারপরেও একটা নতুন গাইডলাইন তারা ইস্যু করেছে ট্রাম্প প্রশাসন, এবং আলটিমেটলি এই গাইডলাইনের মেইন টার্গেট যেটা হচ্ছে, আপনি জানেন যে ট্রাম্প প্রশাসনের স্টিফেন মিলার, যিনি অত্যন্ত প্রচণ্ড অ্যান্টি ইমিগ্রেন্ট একজন ব্যক্তিত্ব, এবং তাদের প্রত্যেকটা পলিসির পিছনে ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট কমিউনিটিকে কীভাবে আপনার হয়রানি করা যায় বা তাদেরকে কীভাবে বাধা দেওয়া যায়, এই ধরনের একটা প্রবণতা আছে। এই পরিপ্রেক্ষিতে এই যে নিউ গাইডলাইন, এই গাইডলাইনকে আমাদের কমিউনিটির মধ্যে একটা মানে তাদেরকে জানানো, এবং তারা কী ধরনের স্ট্র্যাটেজি তাদের নেওয়া উচিত যাতে তারা বিপদে না পড়েন, এই বিষয়ে সোসাইটি কী ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ। আজকে আমাদের বাংলাদেশ সোসাইটির সিইসি, চিফ ইলেকশন কমিশন নাসির ভাই আছেন, আমার প্রিয় সাংবাদিক নাজরুল ভাই, এবং আমার আরেক ভাই আছেন, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। এই পাবলিক চার্জেস আইনটা এটা একটা কুখ্যাত আইন হিসাবে আমরা জানি। এটা দীর্ঘদিন যাবত এই পাবলিক চার্জ দিয়ে অনেক ধরনের আইন রুলস আমাদের বিশেষ করে ইমিগ্রেন্টদের উপরে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের যারাই আসে তারা অনেকটাই ইমিগ্রেন্ট বিরোধী তারা কাজ করে, এবং বিভিন্ন ধরনের আইন তারা নিয়ে আসে এই যারা গ্রিন কার্ডধারী বা যারা আনডকুমেন্টেড তাদের উপরে অত্যন্ত কঠোর আইন প্রয়োগ করার চেষ্টা করে। বিশেষ করে আইসের কথা আপনারা সবাই জানেন যে আইসের যে ঘটনাগুলি তারা করছে অমানবিক। 2জন মানুষ অলরেডি তারা মেরেছে, অনেক কিছু এখানে হচ্ছে, কিন্তু এগুলো আসলে বিশ্বের এমন এই দেশটি আমেরিকা, যেটাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি,
মানুষ এই ল্যান্ড অফ অপরচুনিটির জন্য বিভিন্ন দেশ থেকে আসে, বিশেষ করে তৃতীয় বিশ্ব থেকে আসে। আমাদের বাংলাদেশ থেকে আসছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এসব জায়গা থেকে তো এখানে আসে তারা জীবন জীবিকার চাহিদার জন্য। অথচ এখানে এসে তারা বিভিন্ন আতঙ্কে থাকে, যেটা এই পাবলিক চার্জেস ওয়ান অফ দা আতঙ্কের বিষয়, বা এটা একটা সত্যি উদ্বেগজনক একটা বিষয়, যে এখন তারা গ্রিন কার্ডধারীদের উপরে তারা এই আইনটা প্রয়োগ করে যাচ্ছে। নাজিব ভাই সুন্দর বিশ্লেষণ করেছে, আমি পুরো বিষয়টাই শুনলাম, যে এখানে আতঙ্ক হওয়ার কিছু নেই, কিন্তু রুলস রেগুলেশন যদি আমরা মেনে চলি, তাহলে হয়তো আমাদের এই সমস্যাটি হবে না। বা আমি একজন কমিউনিটির কর্মী হিসাবে আমি একটু বলবো যে আমাদের বাংলাদেশ সোসাইটি সবসময় এই ধরনের বিষয়গুলি খুব সচেতনের সহিত আমরা বিবেচনা করে থাকি। আমরা এর মধ্যে আপনারা জানেন, যখন আইসের এই উপদ্রব সারা আমেরিকাতে হচ্ছে, আমরা বাংলাদেশ সোসাইটি থেকে আইনের পরামর্শ সেমিনার করেছি, এবং তা বিভিন্নভাবে যারা আইনজীবী তাদের নাম্বার আমরা দিয়েছি অনলাইনে এবং আমাদের ওয়েবসাইটে, যে কোনো রকমের সমস্যায় পড়লে তারা আসবে। তা আমি মনে করি যে এই বিষয়ে আমরা একটা সেমিনার করতে পারি। বাংলাদেশ সোসাইটি কার্যকরী পরিষদের সাথে আমরা আলোচনা করব এবং লয়ারদের সাথে আলোচনা করব, যে আমরা কি ধরনের এই ধরনের যারা সমস্যায় পড়তে পারে, আল্লাহ না করুক না পড়ুক, কিন্তু যদি সমস্যায় পড়ে তাদেরকে কি ধরনের সহায়তা দেওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আইন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ বা আইনি সহায়তা দিতে পারে তাদের সাথে আলোচনা করব। এবং আপনি আছেন তায়ের ভাই, আপনাকে নিয়েই আমরা এই টাইম টেলিভিশনের মাধ্যমে আমরা একটা ওপেন ডায়লগ করতে চাই, যাতে করে আমাদের বাংলাদেশি যারা ইমিগ্রেন্ট রয়েছে, আনডকুমেন্টেড রয়েছে, গ্রিন কার্ড যারা রয়েছে, তারা সচেতন হয় এবং তারা যেন এই ধরনের ইয়ে থেকে মুক্তি পায়, বা তারা যেন বিপদ থেকে মুক্তি পায় আর কি। এই যে হচ্ছে আমাদের কথা। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমি আমি যে আমার ক্ষুদ্র জ্ঞানী যেটা মনে হয়, আপনাদের অর্গানাইজেশন হচ্ছে শুধু যুক্তরাষ্ট্র না, পুরো পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটি অন্যরকম অর্গানাইজেশন হিসেবে এরই মধ্যে সেটা স্বীকৃতি পেয়েছে, এবং আপনারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেন। আমার ছোট্ট একটা পরামর্শ, যে আপনারা 2 ঘন্টার জন্য বাংলাদেশি কমিউনিটিতে অনেক অ্যাটর্নি আছে, আপনারা যে 2 ঘন্টার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম করেন, একটা নাম্বার করেন, এবং আমরা গণমাধ্যমে যারা আছি আমরাও দরকার হলে স্ক্রলে বিভিন্ন ভাবে সংবাদটি প্রচার করলাম, যে বাংলাদেশি কমিউনিটি বা জন্য আপনারা ফ্রিতে আইনি পরামর্শের জন্য 2জন বা 3জন অ্যাটর্নিকে তারাও নিজ কর্মস্থল থেকে বা বাসা থেকে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে ফোন করে তারা পরামর্শ পেতে পারে। আমার মনে হয় এই সময়ের জন্য এটা খুবই যুগোপযোগী, আপনাদের জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। তাসকিন ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো একটা পরামর্শ আপনি দিয়েছেন। আমি ইতিমধ্যে বলেছি যে আমরা টাইম টেলিভিশনের তাহার ভাইয়ের মাধ্যমে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই সোসাইটির পক্ষ থেকে। আমরা এনি টাইম আপনার এই পরামর্শ নিয়ে আলোচনা করব আমাদের কার্যকরী পরিষদের পক্ষ থেকে। আমি একটা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের কিছু সমস্যা খুবই ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত সমস্যা, এবং এই আরিফ যে প্রস্তাবটা করছে 2 ঘন্টার জন্য অনলাইন, এটা খুব একটা এফেক্টিভ হবে না। বরং এফেক্টিভ যেটা আমার বিবেচনায় যেটা এফেক্টিভ হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে সোসাইটি থেকে একটা অনুষ্ঠান একটা আয়োজন করা, এবং যেটা যত বেশি সম্প্রচার করা যায়। সেটা হচ্ছে যে আমাদের এখানকার মূল সমস্যাটা হচ্ছে আমরা অনেকেই আইনের বিষয়টা জানি না বলে সেটা আইন পালন করি না। আর এখন ট্রাম্প প্রশাসন আমাদের সেই অজ্ঞতা কিংবা আমাদের সেই খামখেয়ালিটাকেই ইউজ করছে আমাদের বিরুদ্ধে। যেমন ধরেন, আমরা অনেকেই জানি না গ্রিন কার্ড ধারীরা 180 দিনের বেশি আমেরিকার বাইরে থাকলে রিএন্ট্রি পারমিট নিতে হয়। এটা আমরা অনেকেই জানি না, এমনি চলে যাই, থাকি গিয়া পরে থাকি 1.5 বছর 1 বছর পরে আসি। আগেকার সরকারগুলো এগুলো গুরুত্ব দিত না, এখন এটা দিচ্ছে। যে বিষয়টা আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনি এমন কোন সুযোগ দিবেন না অ্যাডমিশন অফিসারকে, ইউএসসিআইএস এর যে আপনাকে এন্ট্রি দিবে যুক্তরাষ্ট্রে, তাকে অন্য কিছু বিবেচনা করতে আপনার সম্পর্কে। আপনি যদি নর্মালি সব কাজ ঠিক মতন করেন, 180 দিনের ভিতর ঢুকেন, আপনার কাগজপত্র ঠিক থাকে, গ্রিন কার্ডের মেয়াদও ঠিক আছে, there should not be any problem। হ্যাঁ, এখন আপনি কি করেছেন এখানে থাকাকালীন? আপনি চাইল্ড সাপোর্ট দেন নেই, আপনি অনেক টিকিট দেন নেই,
আপনার পার্কিং টিকিট দেননি, আপনার বিরুদ্ধে অনেক টিকিট জমা হয়ে বসে রয়েছে। এই ধরনের খামখেয়ালিপূর্ণ কাজ করলে সেখানে আইনি পরামর্শ কি দিবেন আপনি? আপনি তো ফলো করেন নাই। এখন আমার কথাটা যেটা হচ্ছে যে সোসাইটি যে কাজটা করতে পারে সেটা হচ্ছে পাবলিককে এই ইমিগ্রেশনের কঠিন বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার করা, সচেতন করা, এবং এই সচেতন করার জন্য 5টি বড়তে বিভিন্ন পর্যায়ে, শুধুমাত্র এটা কোনো বড় খানাপিনা না, আমাদের কোন অনুষ্ঠান মানে বিশাল খানাপিনা, আগে খাওয়ার বাজেট করা হয় যে কত বিরিয়ানি দিব না এটা দিব, 5 টাকা খরচ করবো না 7 টাকা খরচ করব, এগুলি ঠিক করা হয়। এবং এটার কারণে রেস্টুরেন্টের ব্যবসাও জড়িত, এইটার দরকার নেই। আমাদের একটা জায়গা নিয়ে সেখানে আপনি শুধু গ্রিন টি দিলেও এনাফ, মানুষ আসবে, মানুষকে একটা জিনিস ধরে দিবেন এবং বেসিক কিন্তু ইনফরমেশন যেটা তাদের ফলো করা উচিত, এটা একটা প্যাম্পলেট সোসাইটি নামে ছাপিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করা, দ্যাট কুড বি মোর হেল্পফুল। আমি একটা কথা অ্যাড করতে চাই নাজরুল ভাইয়ের কথা অনুযায়ী। নাজরুল ভাই, আপনি জানেন যে আমরা বাংলাদেশ সোসাইটি থেকে যখনই কোনো প্রোগ্রাম করি বিভিন্ন ধরনের মতামত আসতে থাকে, বিশেষ করে কোন রেস্টুরেন্টে করব। এবং অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি বাংলাদেশ সোসাইটিতে একটা প্রোগ্রাম করেছিলাম, জব সেমিনার। সেখানে আপনি যেভাবে বলেছেন, আমরা চা এবং সিঙ্গারের ব্যবস্থা করেছিলাম। আমাকে না হয় আধা ঘন্টা যাবত আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আপনারা বাংলাদেশ সোসাইটি, এত টাকা আপনাদের আছে, আপনারা একটা ভালো একটা খাবার দিতে পারেন না, এনা সেনা অনেক কথা শুনতে হয়েছে। তো নাজুল ভাই, এই বিষয়টাও মাথায় রাখতে হয় আমাদেরকে, কারণ আমরা চাই। আপনারা শুনেন, আপনারা পাবলিক সার্ভেন্টের কথা শুনলেই কথার উপরে ভিত্তি করে সবকিছু করবেন তা তো ঠিক না। যেটা সমাজের জন্য প্রয়োজনীয় সেটা আপনারা করবেন। না, এটা তো আরেকজন ওপিনিয়ন বিভিন্ন ভাবে হইতে পারে। আমি বললাম আপনি একটা ওপিনিয়ন দিয়েছেন, আরেকজন ওপিনিয়ন দিচ্ছে, সবকিছু মিলে আমরা চাই যে মানুষের উপকার হোক। আর সেই উপকার ক্ষেত্রে বিশেষ করে আমরা আমাদের যে দায়িত্বগুলি আমরা সোসাইটি থেকে মনে করি পালন করা উচিত, আমরা চেষ্টা করি সেগুলো করার জন্য। আমার মনে হয় যে এই ধরনের প্রোগ্রাম যদি আপনারা আয়োজন করেন, তা এখানে যে শত শত লোক আসবে তাও না, হয়তো 100 জন, 50 জন, 70 জন কমিউনিটি লিডার, যারা লোকাল কমিউনিটি লিডার তারা আসবে, তারা হয়তো স্প্রেড আউট করবে মেসেজ। সো আমার মনে হয় না ইট উইল বি এ বিগ কস্ট এই প্রোগ্রামের মধ্যে। হ্যাঁ, সো আপনারা আলাপ করে দেখতে পারেন। আমার মনে হয় যে আগে আলাপ করে দেন, আপনারা দেখতে পারেন যে হোয়াট ইজ দ্য ফিজিবিলিটি, এটার আয় ব্যয়, এটা কি, মানে কি ধরনের হবে। সো দেন বাট প্রোগ্রামটা হওয়া উচিত। তাহের আপনি ভালো একটা প্রস্তাব দিচ্ছেন। কথাটা হচ্ছে যে এই ধরনের জিনিস যত বেশি প্রচার করা যায় তত বেশি এফেক্টিভ। লোক সমাগমটা এফেক্টিভ না, যত বেশি প্রচার করা যায়, মানুষের কানে পৌঁছানো ব্যাপার। রাইট, ওই জিনিসটাই বলছি। সো আমরা হেল্প করবো আপনাকে এই বিষয়ে, যে এনি হেল্প সোসাইটি দরকার। তাহলে আমাকে একটু সুযোগ দিতে হবে। আমি যেহেতু নির্বাচন চলছে, আমি শুধুমাত্র বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে একটা ইনফরমেশন দিতে চাই আমাদের সদস্যদের বা ভোটারদেরকে। আমি কি সেটা বলতে পারি এখন? জি বলুন। আমি বলতে চাচ্ছি, এখানে আমাদের সিইসি আছে, চিফ ইলেকশন কমিশন আছে আমাদের। আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের অনুরোধে সিইসি আমাদের 1 সপ্তাহ করে 25 তারিখে করা হয়েছে, 25শে অক্টোবর, 18 অক্টোবরের পরিবর্তে। তো সেই হিসাবে আমরা আবেদন পেয়েছি মেম্বারশিপের তথ্য সংশোধনের ব্যাপারে। সেই হিসাবে আমরাও 1 সপ্তাহ করে বাড়িয়েছি। আগামী 25শে আগস্ট বিকাল 5টা পর্যন্ত সংশোধন করার সুযোগ রয়েছে। যারা আপনারা সংশোধন কোনো রকমের ভুল থাকে, নামের স্পেলিং নাসির ভাই বললে ভালো, যেহেতু চিফ ইলেকশন কমিশনার। না, এটা আমাদেরই কাজ, সংশোধনের দায়িত্বটা আমাদের। নাসির ভাইদের কাজটা হচ্ছে আমরা ফাইনাল তাদেরকে একটা রিপোর্ট দিয়ে দিব। তো সেই হিসাবে এগুলো আমাদের কাছে আসতে হবে এবং আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। আর সেখানে একটা আমাদের লিংক আছে, ওয়েবসাইট লিংক আছে, আপনারা সেই লিংকে যেয়ে কিন্তু আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ ইয়ার দিলে আপনাদের ইনফরমেশন গুলি চলে আসবে। সেই বিষয়ে আমি মনে করি যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা লিংক যদি চান আমরা দিতে পারি। আর যদি আমি বলি হয়তো অনেক বড় লিংক, তো নাজবুল ভাই আমাকে একদিন পার্সোনালি বলছিল এটার একটা অ্যাপ করার জন্য। তো আমি ইতিমধ্যে কথা বলেছি অ্যাপের ব্যাপারে। সুন অ্যাজ পসিবল আমরা চেষ্টা করবো একটা অ্যাপ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইয়ে ভাই, তাহের একটু অ্যাড করতে চাই মেম্বারশিপের ব্যাপারে, কারেকশনের ব্যাপারে। যেহেতু এই বিষয়টা ভবিষ্যতে অনেক সমস্যার ট্রিগার করতে পারে, লসুট ট্রিগার করতে পারে মেম্বারশিপ ব্যাপারটা, আমি মনে করি সোসাইটি অন্তত আরো 1 সপ্তাহ বাড়ানো উচিত, 1 সেপ্টেম্বর পর্যন্ত অন্তত করা উচিত যে কারেকশনের ব্যাপারটি। কারণ এই বিষয়টি কমিউনিটিতে
36,000 ভোট। অনেকেই দেশে আছেন, অনেকে ভোট দিয়ে দেশে গেছেন, স্কুল সন্তানের ফিরে আসার জন্য তারা হয়তো এখন ফিরবেন। কেউ ফ্লাইট টিকিট করেছেন 28 তারিখ সেপ্টেম্বর, কেউ ফ্লাইট টিকিট করেছেন 2 তারিখ, কারণ অনেকেই দেশে গেছেন, সন্তানদের স্কুলের সময় ফিরে আসবেন। আমি মনে করি সোসাইটি একটু উদার হতে পারে, 1 সেপ্টেম্বর পর্যন্ত এটা করতে পারে, কারণ 1 সেপ্টেম্বরের মধ্যে সবাই দেশের থেকে ফিরবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব আবু নাসের, আপনি তো চিফ ইলেকশন কমিশনার এবং শুধু সোসাইটি না, আরও অনেক সংগঠনেই আপনি নির্বাচনের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সাথে, আপনাকে অভিনন্দন। বাট আপনি যে ডেট চেঞ্জ করেছেন এই বিষয়টি ফর্মালি অ্যাজ এ নির্বাচন কমিশনার আপনার কাছ থেকে শুনতে চাই, হোয়াট ইজ দ্য রিজন, এবং আর কোনো পরিবর্তন আছে কিনা নির্বাচনের মধ্যে? ধন্যবাদ তাহের ভাই। আজকের প্যানেলে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং প্রথমে একটা বিষয় বলতে চাই যে আমাদের নাজমুল ভাই এবং মোহাম্মদ আলী ভাই বলেছেন যে পাবলিক সার্ভিস, এটার ব্যাপারে আমাদের এখানে বিশাল অঙ্কের একটা বাংলাদেশি লোক এখানে বসবাস করেন, অনেকে আনডকুমেন্টারি। তো সবাইকে এই ব্যাপারে অত্যন্ত সচেতনতা হতে হবে। আপনার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা জানিয়ে দিতে চাই, বলতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা কোনো ধরনের আইন ভঙ্গ করবেন না। সমস্ত সর্বক্ষেত্রে আইনকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, মেনে চলবেন যতটুকু মানুষ আপনার পক্ষে সম্ভব, কিন্তু বেআইনি কোনো কাজের সাথে লিপ্ত থাকবেন না। সুস্থ, সুন্দর এবং ভালো ভাবে থাকেন এবং কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত না হলে তাইলে আপনাদের ইনশাল্লাহ কোনো ধরনের অপরাধ, কোনো ধরনের প্রবলেম হবে মনে হয় না। তারপরেও একটা একটা গভর্নমেন্টের, আমেরিকান গভর্নমেন্টের অনেকগুলো প্রোগ্রাম থাকে, যে কোনো একটা প্রোগ্রামের ভিতরে তারা আপিল করলে বা আবেদন করলে তাদের স্ট্যাটাসের জন্য তাহলে একটা আইনের, তাহলে একটা জিনিসের আইনের আওতায় থাকলো, এটা অত্যন্ত সচেতন। আর আপনারা যে আমাদের নির্বাচনের যে আমাদের তারিখ পরিবর্তন হয়েছে সেটার আমি বিস্তারিত ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। আমাদের প্রথমে আমরা সবার সাথে আমাদের কাজের কমিটির সাথে যোগাযোগ করে আমরা 18ই অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলাম। কিন্তু তখন আমরা পরবর্তীতে দেখলাম যে একটা সম্প্রদায়ের বিশেষ তাদের ধর্মীয় উৎসব রয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা ভোটারকে নিয়ে এই নির্বাচনটা করতে চাই, কাউকে বাদ দিয়ে নয়। সেই জন্য আমরা তাদেরও সুবিধার্থে এবং আমরা এই আমাদের তারিখটা পরিবর্তন করছি, যেন তারাও সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে সেন্টারে আসতে পারেন এবং সকলকে সুনিশ্চিত করার জন্য কেউ যেন বলতে না পারে যে আমাদের এই এই নির্বাচন কমিশন অথবা বাংলাদেশ সোসাইটির এই অসুবিধার কারণে আমরা ভোট কেন্দ্রে আসতে পারি নাই। সুতরাং সবাইকে সুষ্ঠু, সুন্দর, ভালোভাবে যেন তার ভোট কেন্দ্রে আসতে পারে, ভোটের এই মহা উৎসবটাকে সবাই যেন এনজয় করতে পারে, এই ভোটটাকে তারা যেন আনন্দভাবে নেয় এবং তারা যেন এটাকে সুন্দর ভাবে তাদের আসে, তাদের ফিজিক্যালি আসে এবং আইডির মাধ্যমে আসে, তারা ভোটটা দিতে পারে। এই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং আমরা সেদিন যৌথ ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী কমিটির সহ আমরা সেখানে একটা অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা ব্যক্তির মতামত নেওয়া হয়েছে। প্রত্যেকে তার পক্ষে তার পরিবর্তনের পক্ষে সবাই সায় দিয়েছে। সেই আলোকে আমরা এখন 25শে অক্টোবর ভোট নিব। সেই কারণে আমাদের যেহেতু এক সপ্তাহ ভোট নেওয়ার এক সপ্তাহ পিছিয়ে গেছে আপনার ভোটের, সেই হিসেবে আমাদের সবকিছু এক সপ্তাহ পিছিয়ে গেছে। আগে ছিল আমাদের 25 তারিখ মনোনয়নপত্র বিতরণ, এখন আমরা করছি 2রা সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, তারপরে 6ই সেপ্টেম্বর মনোনয়নপত্র সাবমিশন, 7ই সেপ্টেম্বর আমরা স্ক্রুটিনি করব, বাছাই করব, 8ই সেপ্টেম্বর আমরা প্রাথমিক তালিকা প্রকাশ করব, 9ই সেপ্টেম্বর কারো যদি কোনো আপিল থাকে সে আপিল করার সুযোগ আছে, 10ই সেপ্টেম্বর যারা যদি কোনো তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান, প্রার্থীপদ প্রত্যাহার করতে চান, সেটা 10ই সেপ্টেম্বর হবে এবং 11ই সেপ্টেম্বর হলো গিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং 25শে অক্টোবর ভোট সকাল 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। সবাই যেন সুস্থ, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তাদের আইডি হিসাবে যেমন ওয়ার্ক অথরাইজেশন, আমেরিকান পাসপোর্ট, গ্রিন কার্ড অথবা অনেকে আছেন ভোটার তাদের এগুলাই কিছুই নেই, কিন্তু বাংলাদেশ পাসপোর্টটা আছে, সেটা নিয়ে যেন তারা ভোট কেন্দ্রে আসে, সুন্দরভাবে ভোট দিতে পারে। আমাদের ভলান্টিয়ার থাকবেন, প্রিসাইডিং অফিসার থাকবে, পোলিং অফিসার থাকবে, সিকিউরিটি থাকবে, প্রত্যেকে তাদেরকে এসব ব্যাপারে সাহায্য করে সুন্দরভাবে ভোট গ্রহণ করার জন্য তারা ভোটারদেরকে সাহায্য করবে। এবং আমরা নির্বাচন কমিশনও সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ, স্বচ্ছ
ভালো একটা ভোট করার জন্য আমরা সকলে অঙ্গীকারবদ্ধ। এই ব্যাপারে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা দরকার, যেমন সাংবাদিক, ভোটার, ক্যান্ডিডেট যারা আছে সব প্রত্যেকের সাহায্য চাই। এটাই। থ্যাংক বাই ইউ বাই। সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। সো যাই হোক, এটা তো এখন জানানো হলো, এটা আমরা দেখবো এরপরে ফলো আপ কোনো কিছুই থাকে দেন ডেফিনেটলি উইল সি। আমি আরিফ আপনার কাছে যাই একটু, যে একজন আমেরিকান শ্বেতাঙ্গ মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে আইসিস, ইসলামিক স্টেটের সাথে টেরোরিজমের সম্পৃক্ততা, তাকে আপস্টেট থেকে অ্যারেস্ট করা হয়েছে। নিউজটা একটু জানাবেন কিভাবে অ্যারেস্ট হলো? বেসিক্যালি 19 তারিখ আলবেনিতে মূলত জেসিকা বোয়িংকে গ্রেফতার করা হয়েছে। তবে খুবই নাটকীয় ভাবে তাকে আসলে গ্রেফতার করা হয়। তার আগে আমি একটু ডিটেলসটা বলতে চাই যে অভিযোগটা আসলে কি। তার বিরুদ্ধে মোটা দাগে যদি বলি, অভিযোগটা হচ্ছে যে স্টেট ক্যাপিটাল ভবনের আংশিক মানে একটা বিস্ফোরণ ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো, তারপরে আইন প্রণেতারা, ওখানে যারা আইন প্রণেতা আছে তাদেরকে হত্যা করা। তারপরে যে বিষয়টি আসতে এসেছিল যে সে সিরিয়াতে পালিয়ে যাবে, অর্থাৎ আপনি জানেন যে সিরিয়ায় যে জঙ্গি সংগঠন আইএসআইএস এর যে মেইন জায়গা, সেখানে পালিয়ে যাওয়ার তার পরিকল্পনা ছিল। তো কয়েক মাস আগে বেসিক্যালি আইএসআইএস এর যে অনলাইন যে বিভিন্ন পেজ আছে, মূলত জেসিকা সেখানে লাইক দিত, আনুগত্য প্রকাশ করা এবং আইএসআইএস এর বিভিন্ন রকম কর্মকাণ্ডে তার এক ধরনের সমর্থন আসলে সেখানে থাকতো। এটা দেখেই মূলত এফবিআই নজরে পড়ে যায় যে জেসিকা বোয়িং হঠাৎ করে কেন এই আইএসআইএস এর প্রতি এত সমর্থন বা আনুগত্য প্রকাশ করছে। সেখান থেকে এফবিআই মূলত সন্দেহ করে এবং তাকে মনিটরিং করা শুরু করে। এর অংশ হিসেবে জেসিকা একটি হার্ডওয়্যারের দোকান থেকেও বিভিন্ন রকম, অর্থাৎ একটা জায়গায় বিস্ফোরণ ঘটানোর জন্য যা যা উপকরণ দরকার সেটা কেনে। এটা দেখার পর থেকে তারা আরো বেশি ভাবে জেসিকাকে মনিটরিং করা শুরু করে। তারপরে যে নাটকীয় ঘটনা, স্পেশাল নাটকীয় ঘটনা ঘটে কয়েকদিন আগে, এফবিআই তাদের স্পেশাল আন্ডার কভার অফিসার দিয়ে জেসিকার সাথে যোগাযোগ করে এবং ওই আন্ডার কভার অফিসার বেসিক্যালি জেসিকাকে বলে যে সে আইএস এর সদস্য এবং আইএসআইএস এর সদস্য হিসেবে তার যা প্রয়োজন তাকে সে সেটা দিতে পারে। তো খুবই আশ্চর্যজনক বিষয় হলো জেসিকা সেখানে ফাঁদে পড়ে যায় এবং দুদিন আগে একটি স্পেশাল বিস্ফোরক, টাইমার বোম, একটি বন্দুক এবং আরো কিছু উপকরণ আন্ডারকভার অফিসার এফবিআই জেসিকার হাতে ট্রান্সফার করে এবং জেসিকা সেটাকে গ্রহণ করার পরে এফবিআই নিশ্চিত হয়ে যায় যে সে ভেতরে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটাবে। 23 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত জেসিকা স্টেট ক্যাপিটাল ভবনে 5 বার ভ্রমণ করেছে এবং সেখানেও দেখা গেছে বিভিন্ন জায়গায় সে ছবি তুলতে তাকে দেখা গেছে এবং বিভিন্ন ভাবে মনিটরিং করা। এত বড় একটি ঘটনা আজকে 20 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে এফবিআই যখন সকল দিক দিয়ে নিশ্চিত হয়ে গেছে যে সেই ধরনের ঘটনা ঘটাবে, যার কারণে তাকে 19 তারিখ এফবিআই তাকে গ্রেফতার করে ফেলে। এখন যেটা হয়েছে, মূল যেটা অভিযোগ আদালতে এফবিআই এনেছে, বোমা বিস্ফোরণ ঘটানো, আইন প্রণেতাদের হত্যা করা এবং সিরিয়ায় পালিয়ে যাবে, টোটাল সবগুলো বিষয় নিয়ে অভিযোগ আনা হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে 20 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। তবে সবচেয়ে বড় যেটা আতঙ্ক এবং বড় যেটা বিষয়, এফবিআই এখন পর্যন্ত তার সাথে রিলেটেড কোনো ব্যক্তির নাম স্পেশালি কোনো কিছু প্রকাশ করেনি। এফবিআই বলছে যে আমরা আরো বেশি তদন্তের মধ্যে আছি, যখন তদন্ত ফাইনাল হয়ে যাবে তখন সেটা জনসম্মুখে প্রকাশ করা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মহোদয়, এনিথিং এলস আপনি অ্যাড করতে চান? যদি অ্যাড করতে চান 1 মিনিট, আনমিউট করতে হবে সাউন্ড। আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা পাবলিক চার্জের ব্যাপারটা অত্যন্ত সুন্দরভাবে আমাদের নাজমুল ভাই বলেছে, কিন্তু আমরা অনেকেই বিষয়গুলি আমরা বলি না, একজন আরেকজনকে শেয়ার করি না। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি চাই যে আপনার মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, অনেকেই প্রিন্ট মিডিয়া পড়ে, আমার মনে হয় প্রিন্ট মিডিয়াতে এগুলো ছাপানো উচিত। পাবলিক চার্জেস কেন করা হচ্ছে, কোথায় এফেক্টেড হবে, এগুলো যদি সুন্দরভাবে
দেওয়া যায় আমাদের কমিউনিটি, এবং আমরা বাংলাদেশ সোসাইটির ব্যাপারে সহযোগিতা করতে চাই। এবং আপনারা যদি হেল্প করেন, আমরা বরঞ্চ এগুলোর আগে একটা তথ্য সংগ্রহ করে, যেটা নাজমুল ভাই বলেছে, যে তথ্য সংগ্রহ করে আমরা একটা পত্রিকাও দিতে পারি বাংলাদেশ সোসাইটির সৌজন্যে। এই জি। জায়গাটা আমরা কাজ করতে পারি। আর লাস্টে আমি বলবো, আমাদের সিইসি এখানে আছেন, তিনি তার কথা বলেছেন যে কিভাবে নির্বাচনটা সম্পূর্ণ হবে। বাংলাদেশ সোসাইটির কমিটির দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে মেম্বারশিপ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে মেম্বারশিপের তথ্যগুলি সংশোধন, মানে সঠিক থাকা। এবং সেটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু তারা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবে না। যার জন্য আমরা প্রায় এই পর্যন্ত 3 উইক আমরা তথ্য এই ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য আমরা ডেট পরিবর্তন করেছি, 3 সপ্তাহ বাড়িয়েছি টোটাল। এবং আমার মনে হয় নির্বাচন কমিশন এটাকে ওপেন রাখবেন, যদি কারো অ্যাড্রেস বা জিপ কোড রং হয়, আর সেখানেও তারা সংশোধন করার জন্য পরবর্তীতে আর একটু বিজ্ঞপ্তি তারা দিতে পারে। আমাদের বর্তমান কমিটির যে প্রথম এই কার্যকর কমিটি কিন্তু বৃহৎ একটা সংখ্যা ভোট তারা সংগ্রহ করেছে, এবং এটাকে সময় মতো গঠনতন্ত্র অনুযায়ী 30 দিনের ভিতরেই কিন্তু আমরা এটা নির্বাচন কমিশনের কাছে একটা ড্রাফট দিয়েছি, এবং এখন সেটা সংশোধন চলছে। সংশোধনের পরে আমরা 2 তারিখের আগেই চেষ্টা করব একটা সুন্দর করে একটা ফাইনাল দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলী, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আরিফ, থ্যাংক ইউ নাজমুল আহসান, অ্যান্ড থ্যাংক ইউ জনাব আমাদের আবু নাসের, যিনি নির্বাচন কমিশনার। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, এবং যে কথাটি বলা হয়েছে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে, কেয়ারফুল থাকতে হবে যে আমি সামনে যে পা বাড়াবো, এই পা বাড়ানোর পরে আমি খাদে পড়বো না আমি সমতল রাস্তা দিয়ে সুন্দরভাবে হেঁটে যেতে পারবো। এই জিনিসটি আপনারা সবাই খেয়াল রাখবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। খুদা হাফেজ।